চিকেন স্নেক, যেটা আজকে আমাদের আলোচনার বিষয়, তার মানে চিকেন স্নেক দখল করাটা পুরোটাই একটা মিথ, একটা মিথের ওপর দাঁড়িয়ে। না পারবে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে, চীনও পারবে না এখান দিয়ে যেতে, কারণ কোন দিক দিয়ে যাবে মানে এটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে সেন্ট্রাল সেক্টর তো এখানে রয়ে গেছে, সুতরাং তাকে পেরিয়ে চীনের এখান দিয়ে আসায় ডোকালাম পর্যন্ত হয়তো খুব বেশি হলে আসতে পারবে ভুটানের গা ঘেঁষে, তারপরে বোধহয় আসার সম্ভব নয়। খুব সুন্দর আপনি মানে এটা কত বড় মিথ একটা ভারতবাসীকে বারবার করে ভারতের কাছে এই যে ঘুঘু দেখাচ্ছে, আসলে এটা ঘুঘুর ফাঁদ ছাড়া আর কিচ্ছু নয়। অ্যাবসলিউটলি। দেখুন আমরা চাইলে এটা সব শেষ করে দিতাম বা নেপালকে বা এদেরকে, আমরা চাই না, আমাদের একটা পিস লাভিং কান্ট্রি, আমরা কোনো কারোর উপরে আক্রমণ করি না, কিন্তু এই যে 20 to 22 কিলোমিটার এরিয়াটা 65 যুদ্ধের পর যেরকম এসছে, কত সুন্দরভাবে আজকে আপনি শিলিগুড়ি করিডোর বা আপনার চায়না বা এটা বাংলাদেশে যেটা আছে, ওরা চেষ্টা করবে, এখানে এটা সম্ভব হচ্ছে না, মিলিটারিলি নট পসিবল। ওরা মিসাইল মারতে পারে কিন্তু আমাদের ক্যাপাবিলিটি আছে ওটা আমরা ছুড়ে মারতে পারে, যেটা আপনি বলছেন ছবি দেখতে পারে, যে এখান থেকে বম মারলো, আমাদের রেলওয়ে লাইন ধ্বংস করে দিল বা আমাদের এয়ারপোর্ট ধ্বংস করে দিল, এটা আমরা বানিয়ে নেব, আবার চালু হয়ে যাবে, কিন্তু ওটা ট্রিগার হবে যুদ্ধের জন্য। আর দে রেডি। আমি তো বললাম আপনাকে, এখানে আপনার আসতে ওদের 5টা থেকে 6টা ডিভিশন লাগবে, কতগুলো কামান লাগবে, কতগুলো ওদের ট্যাঙ্ক লাগবে, সম্ভব নয়। এরা আপনার পুরো সিকিম হয়ে এখানে আসবে, ওদের লিঙ্কটা ওখানে নেপাল অ্যান্ড বাংলাদেশ কি ওদের সঙ্গে আমাদের নিজে যুদ্ধ করবে না প্রক্সি ওয়ার করবে না হাইব্রিড ওয়ার করবে, এটাও সম্ভব নয়। আগেকার যে আমাদের স্টান্স ছিল, যে এখানকার লোক যারা ছিলেন একটু হস্টাইল ছিলেন, সবার কথা শোনা হয়েছে, সবার জিনিস শোনা হয়েছে, আর ওরকম সিচুয়েশন নেই যেটা 80-90-তে ছিল। এই 2025-এ প্রত্যেকজন লোক এখানে আছেন যারা, ওরা সবাই চাইছে যে আমরা একটা বিকশিত ভারতের একটা হিসাব আমাদের হয়, আমাদের ছেলে মেয়েদের একটা ভালো ভবিষ্যৎ হয়। এটা কিষানগঞ্জে হয়তো লোক বা কাটিহারের লোক বা হয়তো আপনার দিনাজপুর আর নিচে মালদা, আর এটা কিছু লোক বেশি বাড়াবাড়ি করতে পারে, কিন্তু ওরা শান্ত হয়ে যাবে, আমি এটা জানি। সুতরাং স্যার একটা বিষয় আজকের আলোচনা থেকে পরিষ্কার, এই যে চিকেন স্নেক নিয়ে এত কথা, এই যে এই জায়গাটুকু মানে এই 22 কিলোমিটার, এটা আমাদের, একদম গর্বের সঙ্গে বলছি একজন গর্বিত ভারতবাসী হিসেবে, এটা আমাদের। সুতরাং এই আমাদের চিকেন স্নেক কেউ চোখ তুলে তাকাতে পারবে না, কেউ এটা দখলও করতে পারবে না, সেটা কোনোভাবে সম্ভব নয়, না বাংলাদেশের পক্ষে না চীনের পক্ষে। স্যার অনেক ধন্যবাদ, আজকে আপনাকে খুব সুন্দরভাবে ম্যাপের মাধ্যমে পরিষ্কার করে আপনি বুঝিয়ে দিলেন যে কেন লালমনিরহাটে এয়ারবেস তৈরি করা চীনের এতটা ভুল, এবং কেন বাংলাদেশ যেটা করছে সেটা কত বড় ভুল করছে, চীনেরই বা কত বড় ভুল এইখানে এসে এয়ারবেস তৈরি করাটা। আর চিকেন স্নেক দখল করা তো দূরের কথা, চোখ তুলে তাকানোটাও একটু বুঝে তাকাবেন। যেরকম চায়নাতে আছে আপনার পিএলএ, পিপলস লিবারেশন আর্মি, কিন্তু চায়নার আর্মি নয়, এটা সিসিপি, চাইনিজ কমিউনিস্ট পার্টির, এটা ওরকমই ওরা ইসলামিক রিপাবলিকান গার্ড এখানে আপনার জামাত ইসলাম বাংলাদেশ বানাতে চলেছে, বা জামাত ইসলাম পাকিস্তান। এখানে একটা বিষয় আমার খুব প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে, আমরা তো এই রাজ্যের বুকে খাগড়াগড়ের মতন ঘটনা দেখেছি, সেটা আপনিও জানেন, তো সেই রকম যদি কোনো রকম কোনো প্ল্যান কষে বাংলাদেশের তলার থেকে ভেতর থেকে তলায় তলায়, যে কোনো একটা ইসলামী সংগঠন যদি এই রকম একটা প্ল্যান কষে, তার পরিণামটা কি হতে পারে? এর পরিণাম তো ওই হবে যে আপনার পাকিস্তানে হলো 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আমরা এত মিসাইল মারবো, তো ওরাই জানে না কোথায় থেকে শ্বাস নেবে, কোথায় কি করবে, আর আমরা স্পেসিফিক টার্গেটে মারবো। আমরা ওদেরকে মারবো যারা করেছে, বিকজ ওদের বাংলাদেশে কতগুলো ভাই বোনরা যারা আছেন, আমার 17 কোটি ভাই বোনের মধ্যে আবার বলছি কিছু লক্ষ লোক আছে যারা অ্যান্টি ইন্ডিয়া, বাকি লোক খুব ভালো লোক, শান্তিপ্রিয় লোক, ওরা কাজ করতে চায়, ওদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি ভালো করতে চায়, ওরা এনার্জিতে কাজ করতে চায়, ওরা স্বাস্থ্য কাজ করতে চায়, পড়াশোনা করতে চায়, ওরা টায়ার্ড আছে এই গভর্নমেন্ট, যেটা ইন্টারিম গভর্নমেন্ট, যার কোনো ডেমোক্রেটিক নয়। আমরা ওদের সঙ্গে কথা বলতে চাই না, আমরা চাই ওখানে ইলেকশন হওয়ার পর একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসার পর ডিসাইড হোক না কোথায় কে লড়বে, তার মানে মানুষের কণ্ঠস্বর থেকে যেটা উঠবে ওটাই তো ভালো উচিত। এখন যেটা আপনি লালমনিরহাট দেখাচ্ছেন, এয়ারবেস দেখাচ্ছেন, ওখান থেকে দুটো আপনি হাওয়াই জাহাজ, টার্গেটটা কোথায়? আপনি কি আমাদের দুটো এয়ারবেস আছে ওটাই হিট করবেন? আপনি কি দুটো আপনি এয়ারবেস আমাদের হিট করবেন না, আপনি মিলিটারি হেডকোয়ার্টার আমাদের হিট করবেন? আপনি কোথায় হিট করবেন এটা বলুন, টার্গেটটা কোথায় আপনার? আপনি কেন মানুষকে ধাপ্পা দিচ্ছেন? মিলিটারি মাইন্ড থেকে আমাদের আসুন না, কথা বলি এই চ্যানেলে, আমরা বসে কথা বলবো কি তুমি কি করে দখল দেবে, আমি বলবো কি করে দখল। আমরা এটা বলি সিনারিও বিল্ড আপ, মানে যে অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বে যতগুলো অ্যাডভান্স আর্মি আছে, যার মধ্যে আমাদের ইস্ট পাকিস্তানের আর্মিও আছে, ওরা ইস্ট পাকিস্তানের আর্মি তো পুরো বিশ্বে যে গেছে, ওরা সব আমরা বলি সিনিয়র বিল্ড আপ, কি করে এখানে যুদ্ধ স্টার্ট হবে, তার মধ্যে তারপর এনভায়রনমেন্ট ডিসকাশন, কারা কারা আমাদের সঙ্গে থাকবে, তার মানে আমাদের হাই ভ্যালু ইয়া আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে।
চায়নার স্ট্র্যাটেজিটা ছিল 4 স্টেজেস। ওরা বলছে এক্সটার্নাল কাম ইন্টারনাল ইন্টেন্স, তার মানে যখন যুদ্ধ প্রস্তুতি নিচ্ছ তুমি কোনো জিনিস দেখাবে না কি আমরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি, তার মানে কোনো কথা হবে না, গুপচুপ করে তুমি তৈরি করবে, দ্যাট ওয়াজ এক্সটার্নাল কাম ইন্টারনাল ইন্টেন্স। সেকেন্ড বলছে শার্প আর্ম ইলিট ফোর্স, তার মানে ওদের যা আর্মি আছে বেস্ট অফ দ্য আর্মি, এই লাসা আছে, লাসার অ্যাকচুয়ালি নর্থ ওয়েস্টে একটা অ্যাংবাইজান করে একটা জায়গায় ট্রেনিং এরিয়া আছে, ওখানে সবাইকে এনে ওরা একটা ইন্টিগ্রেটেড ট্রেনিং আমাদের এগেনস্টে চালিয়ে থাকে, ইয়াংবাইজান রাইট, লাসার উপরে আছে, এটা কোনো সিক্রেট নয়, পুরো ওটা করে থাকে, ওখানে প্রত্যেক লোককে ডেকে পুরো চায়না থেকে এসে ওখানে ট্রেনিং করছে, ওরা বলছে আমরা যদি যুদ্ধ করি তাহলে কি করে যুদ্ধটা হবে, ওর মধ্যে কতগুলো প্যারাশুট রেজিমেন্ট লাগবে, কতগুলো ডিভিশন লাগবে, কতগুলো মোটরাইজ ইয়ে লাগবে, কতগুলো কামান লাগবে, কতগুলো ড্রোন লাগবে, এসব মিসাইল কত ওখানে ইয়াংবাইজান। অ্যান্ড থার্ড ইজ বলছে ওরা গেন ইনিশিয়েটিভ স্ট্রাইক ফার্স্ট, যেহেতু তুমি কিছু কাউকে জানাওনি এনিমিকে সারপ্রাইজ করে দাও, যেরকম আমরা 7 তারিখে 7 মে 2025 সারপ্রাইজ, শুধু পাকিস্তান না গোটা বিশ্বকেই সারপ্রাইজ, বিশ্ব, বিকজ ওরা ভেবেছিল আমরা কোনোদিন লাইন অফ কন্ট্রোল ছেড়ে আমাদের ইন্টারন্যাশনাল 100 কিলোমিটার ভিতরে ভাওয়ালপুরে স্ট্রাইক করে আমাদের প্রধানমন্ত্রী দেখিয়ে দিলেন কি যুদ্ধটা কি হয়, আমরা ওই মুরিদিকেতে স্ট্রাইক করে দেখিয়ে দিলাম পুরো বিশ্বকে সন্ত্রাসবাদের আগেনস্টে তুমি লড়াই করতে যাও, এটা আমেরিকা, শুধু আমেরিকা নয় আমরাও করতে জানি, ইসরায়েল নয় আমরাও করতে জানি, তাহলে ওটা দেখিয়ে দিল। তাহলে এরকমই ওরা কি বলছে গেন ইনিশিয়েটিভ স্ট্রাইক ফার্স্ট, তুমি আগে স্ট্রাইক করো তারপরে তুমি আপার হ্যান্ড হবে, মানুষটা তোমার কাউন্টার রিঅ্যাকশন করবে। এন্ড ফোর্থ ওরা বলছে কুইক ব্যাটল কুইক রেজলিউশন, তার মানে কি হলো কি তাড়াতাড়ি ওটা হবে ডিসিশন কুইক মুভমেন্ট, যেরকম আমরা করেছি 7 তারিখের পর 10 তারিখে ওরা বলছে ভাইয়া বন্ধ করো আর আমার থেকে হচ্ছে। কিন্তু চীনের ক্ষেত্রে তো চীন তো ভারতের বিরুদ্ধে গোলাগুলি চালাবে না, কারণ ডোকালামে হাতাহাতি হয়েছিল 62 সালের পর চীন কিন্তু আর একটাও ট্রিগারে চাপ দেয়নি, তাহলে চীনের ভাবনাটা কি, মোটিভটা কি? দেখুন এটা ওদের তিব্বত অটোনমাস রিজন আছে না, একটা বই আছে এখানে কালিম্পং এ, এই সিকিমের এখানে একটা কালিম্পং জায়গা আছে, ওখানে দালাই লামার হিজ হলিনেস দালাই লামার বড় ভাই ওখানে বসেন, উনি একটা বই লিখেছেন নুডলস মেকার অফ কালিম্পং, রাইট, নুডলস মেকার অফ কালিম্পং। উনি বললেন কি আমাকে আমেরিকা 1950 থেকে আমাদের তিব্বতের লোককে ট্রেনিং দিয়েছিল আগেইনস্ট দ্য কমিউনিস্ট চায়না, রাইট, তো ওখানে আমেরিকান যে সিআইএ ছিল ওদেরকে নিয়ে আর একটা সব ডিক্লাসিফাইড আছে, বই লিখে দিয়েছেন উনি, ওই বইতে সব লেখা আছে কি আমেরিকা কি করতে চাইছিল, ওদের বেস ছিল বাংলাদেশে, ইস্ট পাকিস্তানে ছিল, তাইওয়ানে ছিল, নেপালে ছিল, ওখান থেকে আগেইনস্ট চাইনিজ কাজ হতো, রাইট। তো এখন যেটা হচ্ছে আমাদের এই যে চায়না আছে, চায়না এটাও জানে কি যদি ওরা যে জবরদস্তি দখল করে আছে তিব্বত অটোনমাস রিজন, ওখানকার মানুষ তিব্বতের মানুষ চায়নার সঙ্গে নেই, প্লাস এটা জিংজিয়াং আছে, এই বাংলাদেশ জিংজিয়াং এর কথা বলে না কেন, ওখানে তো উগুর মুসলিম আছে, ওখানে তো ইসলাম খতরে মে হয়, যাও না বেটা উগুরে যাও, ওদের বাঁচাবার জন্য যাও, পাকিস্তানও কথা বলছে না, এরাও কথা বলছে না, চোখ বন্ধ করে শুধু পয়সা নিচ্ছে, ওরাও বলছে তুমি আমার পয়সা, চায়না বলছে এদেরকে তুমি আমাদের পয়সা দাও না, শুধু আমার ইন্টারেস্টটা দিয়ে দাও।